আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই ভালো আছেন। তো আজকে আমি একটা ভিডিও করব অথবা ভিডিও দিচ্ছি। যেটা হলো রাজনীতি নিয়ে। যেহেতু আমি নিজে ফিনল্যান্ডের লোকাল রাজনীতির সাথে অনেক জড়িত। ফিনল্যান্ডের লোকাল অর্গানাইজেশন, সিটি অর্গানাইজেশন বোর্ডের যে মেম্বার থেকে শুরু করে রিজিওনাল বোর্ডের মেম্বার আমি। তো আমি জানি এখানে রাজনৈতিক দলগুলো কিভাবে চলে সেটা নিয়ে কথা বলব। আর বাংলাদেশে যেহেতু আমি বাঙালি রাজনৈতিক দলগুলো কিভাবে চলে সেটা নিয়ে আমি কথা বলব। তো ১ম এ আসি ফিনল্যান্ডের রাজনৈতিক দলগুলা খুব একটা স্ট্রাকচারড ওয়েতে মেনটেন করে চলে। প্রতিটা মেম্বার ফিনল্যান্ডের প্রতিটা পলিটিক্যাল পার্টির যে মেম্বারগুলো থাকে তারা একটা চাঁদা দেয়। এই চাঁদা মানে আমাদের মনে চাঁদা না, যে এটাকে বলে ইয়ারলি ফি দিতে হয় আমাদেরকে। যেমন আমি 50 ইউরোর মতো দেই, 50 এরকম বিভিন্ন দলের বিভিন্ন ধরনের আপনার ইয়ারলি একটা চাঁদা আছে, যেটা দলের মেম্বাররা দিয়ে থাকে। এই চাঁদা দিয়েই অ্যাকচুয়ালি দলগুলা অনেকটা চলার চেষ্টা করে। দেন আপনার ভালতিও মানে গভর্নমেন্ট থেকে একটা বাজেট পায়, যেই দল যত বড় যতগুলো সিট আছে তাদের জন্য ওই টাকাটা আসে। এরপরে যারা ধরেন যে বিভিন্ন যেমন কমিশনার যদি হই আমরা, আমাদের কমিশনার হইলে কিংবা বিভিন্ন বোর্ডের সাথে যদি যখন আমরা মেম্বার হই, ওই মেম্বারে আপনার 25% টু 30% আমরা যেই জব করলে যে টাকাটা পাবো সেই টাকাটা 25 টু 30% টাকা আমরা আমাদের পার্টি কোষাগারে আমরা সেটা দিয়ে দিব। এইভাবেই অ্যাকচুয়ালি পার্টিটা চলে। যেখানে বাংলাদেশের পার্টিগুলো কিভাবে চলে, বাংলাদেশে আমি যতটুকু জানি, বাংলাদেশ যখনই কেউ কোনো একটা দলে জয়েন করে, সে তো ইভেন আমি যখন ছোট ছিলাম, সেই আমি 2000 সালের কথা বলছি কিংবা 2002 সালের 1 সালের কথা বলছি। ওই সময় দেখতাম যখনই কেউ জয়েন করলে উল্টা তাকে টাকা দেওয়া হতো, পার্টি বড় ভাইরা টাকা দিত খরচ করার জন্য। এখানে যেমন গত 2টা ইলেকশন হইলো, আমি প্রেসিডেন্সিয়াল ইলেকশনে আমি আমাদের লোকাল এরিয়ার যে প্রেসিডেন্ট ইলেকশনের যে ক্যাম্পেইন ম্যানেজার ছিলাম। দেন আমি আপনার মিউনিসিপ্যালিটি ইলেকশন যেটা ছিল সেটাতেও ক্যাম্পেইন ম্যানেজার ছিলাম। সো ইউরোপিয়ান যে ইলেকশন ছিল সেটারও ক্যাম্পেইন ম্যানেজার ছিলাম আমাদের এই লোকাল এরিয়াতে। তো আমরা যে কাজটা করি ওই সময় করতাম যে কিভাবে টাকাটা আনা যায়। বিভিন্ন ধরেন যে টুপি বেচে, জামা বেচে আমাদের পার্টির যে লিডার থাকতো তাদের কোষাগারে টাকা দিতাম, যারা ওই যে ক্যাম্পেইনের জন্য খরচ করতো। সো সেটা হলো, এবং আমরা যারা পার্টি করি তারা সবাই কিছু টাকা, যেটা আপনারা দেখবেন এখন অনেকগুলা দলই বাংলাদেশে করছে, তাদেরকে সবাই কন্ট্রিবিউট, যেমন হাদি যদি কথা বলি, ওসমান হাদি, তাকে অনেক কন্ট্রিবিউশন করছে, সেম ওইটা আমরা এখানে কন্ট্রিবিউশন করে চালাই। সো এখানে কোনো চাঁদাবাজির কোনো গল্প নাই। কিন্তু বাংলাদেশের যে প্রেক্ষাপটটা দেখি, সবসময় কেউ যদি জয়েন করে ইমিডিয়েটলি তারা বিভিন্ন চাঁদাবাজি করে কিংবা বড় ভাইদের থেকে টাকা নিয়ে তারা দলটা চালায়। তো যখন সবার ইচ্ছা থাকে যে আমি টাকা কামাবো, সেইভাবে ইচ্ছা থাকে, তখন চাঁদাবাজি করে টাকা কামাইতে হবে। অ্যাকচুয়ালি এখানকার যে পলিটিক্সটা একটা হবি বলতে পারি। যেমন আপনার কেউ ফুটবল খেলি, কেউ ক্রিকেট খেলি, যেরকম হবি সেটা আমাদের হবি। সো হবির জন্য আমরা কিছু টাকা পয়সা খরচ করে আমাদের হবিগুলোকে করি। যেহেতু পলিটিক্সের সাথে জড়িত, বিভিন্ন অর্গানাইজেশন, মিটিং, মিছিল এগুলো করতেই হয়। সো সেখান থেকে আমরা কিছু টাকা পয়সা পাই, ওইটা আবার 25-30% দলকে দেই, ওইভাবে দলটা চলে। সো এটা হলো ফিনল্যান্ডের অবস্থা। বাংলাদেশে যদি প্রেক্ষাপটটা দেখি, বাংলাদেশের প্রেক্ষাপটটা টোটালি আপনারা দেখলেন যে ভিন্ন। দেন স্ট্রাকচার, কোন রকমের স্ট্রাকচারগুলো খুব মেসি। একটা জিনিস আমি খুব অবাক হয়েছি বাংলাদেশের রিসেন্ট ক্ষেত্রে, ওসমান হাদির কথা অ্যাগেন আমি বলতে হয়। একটা ইয়াং ছেলে, সে রাজনীতিতে আসতে চাচ্ছিল, রাজনীতি করতে চাচ্ছিল, কিন্তু আমরা কি করলাম, আমরা যারা অনেক ধরনের ওল্ড জেনারেশন আছি, যারা পুরাতন রাজনীতিবিদরা আছি, তারা চাচ্ছে না ইয়াং জেনারেশনকে। ইয়াং জেনারেশনের যে ইম্পর্টেন্সিটা আমি আপনাকে জাস্ট একটু বলি। আমাদের 2027-এ আমাদের ফিনল্যান্ডে হবে আপনার অ্যাগেইন কি বলে পার্লামেন্ট ইলেকশন হবে। দলের উপর থেকে আমাদের উপর প্রেশারাইজড করা হচ্ছে কিভাবে আমরা ইয়াং পার্লামেন্ট মেম্বার দিতে পারি। আমরা খুঁজতেছি, আমরা আমাদের এদিকে প্রত্যেক লোকাল এরিয়া থেকে পপুলার পার্সন খুঁজতেছি, যাকে কিনা আমরা এমপি ইলেকশনের জন্য আমরা নমিনেশন দিতে পারবো আমাদের দল থেকে। সো দেখেন, ইয়াংদের জন্য এতটা ইম্পর্টেন্সি। প্রাইম মিনিস্টার যখন যখন আমাদের সাথে আসে, সে বলে যে আমাদের দেশের জন্য ইয়াংদেরকে ছেড়ে দিতে হবে জায়গা। যদি ইয়াং না আসে, তাহলে আজ থেকে 10-15-20 বছর পরে দলে কোনো লিডিং পজিশনে থাকবে না, দেশে কোনো লিডার থাকবে না। সো আমাদের পুশ করতে হবে যে নতুন ইয়াং ছেলেপেলেদেরকে রাজনীতি নিয়ে আসার জন্য। সো দেখেন ইয়াংদেরকে কতটা প্রায়োরিটি দেওয়া হচ্ছে, কিন্তু বাংলাদেশে কি হচ্ছে, ইয়াংরা প্রায়োরিটি পাচ্ছে না। এখনো দেখি যে বাংলাদেশে অনেকগুলো দলে সব বয়স্করা, অবশ্যই বয়স্করা রাজনীতি করবে, পাশে আমাদের ইয়াংদেরকেও চান্স দিতে হবে, যাতে করে তারা বড় হতে পারে, তারা একসময় দেশ চালাইতে পারে। যদি সেটা না করতে পারে তাহলে তো চলে না। সো আমার কাছে মনে হলো যে একটু রাজনীতির কথা বলি। বাংলাদেশে যেহেতু
অনেকটা রাজনৈতিক একটা ক্রাইসিস চলছে। আমার রিসেন্টলি অনেকগুলো লিডারের কথা শুনে ভালো লাগতেছে। যদি বলি, হাসনাত আব্দুল্লাহর কথা ভালো লাগে, ওসমান হাদির কথা ভালো লাগতো। ইনফ্যাক্ট তারেক জিয়া যেভাবে কথাগুলো বলছে, আমি আগে বলে নিই আমি কোনো দল করি না, বাংলাদেশ করি আমি। সো তারেক যেভাবে কথাগুলো বলছে, তারেক যে কথাগুলোর মধ্যে আমি ইউরোপিয়ান যেসব লিডাররা থাকে, ইউরোপিয়ান লিডারদের যেভাবে কথাগুলো বলে, সেম স্ট্রাকচার কথা পাচ্ছি। সো জানি না কতটুকু ভালো হবে। তো বেস্ট অফ লাক টু বাংলাদেশ। বাট আমার নিজের পলিটিক্যাল আইডিওলজি থেকে কিংবা আমার নিজের পলিটিক্যাল চিন্তা ভাবনা থেকে আমি কথাগুলো বলা। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।